বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার নামটি শুনলেই মনে পড়ে অসংখ্য উপন্যাসের কথা। তিনি অখণ্ড বাংলার একজন অন্যতম কথাসাহিত্যিক, যার অনন্য সৃষ্টির মধ্যে অন্যতম হল আদর্শ হিন্দু হোটেল। এই আদর্শ হিন্দু হোটেল একটি সামাজিক উপন্যাস, যেটি 1940 সালে প্রকাশিত হয়। আজকে কথা বলবো একজন সাধারণ রাঁধুনি ব্রাহ্মণের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে লিখিত এই আদর্শ হিন্দু হোটেল সম্পর্কে। নাম তার হাজারী ঠাকুর। পেশায় তিনি একজন রাঁধুনি। তিনি রানাঘাটের হিন্দু হোটেল নামে একটি হোটেলে তিনি রাঁধুনি হিসেবে কাজ করেন। হোটেলটির মালিক বেচু চক্রবর্তী, এবং এই হোটেলে একজন ঝি কাজ করেন যার নাম পদ্ম। হাজারী ঠাকুর পদ্মকে পদ্ম দিদি বলে সম্বোধন করেন। হাজারী ঠাকুরকে কেন্দ্র করেই এই উপন্যাসের ঘটনা প্রবাহ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। বলে রাখা ভালো, হাজারী ঠাকুর তিনি তার স্বভাবের দিক থেকে একজন সরল মনের মানুষ, সৎ এবং পরোপকারী। এই উপন্যাসে আরও কয়েকটি চরিত্র আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কুসুম, একজন বিধবা, 2 সন্তানের জননী, এবং তার সাথে তার শাশুড়িও বসবাস করে। অন্যজন হল অতসী, একজন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো যাকে নিয়ে আসলে এই উপন্যাসটি, সেই হাজারী ঠাকুর, তিনি যখন এই বেচু চক্রবর্তীর হিন্দু হোটেলে তিনি রান্না করেন, তিনি তখন অনেক সময় দেখেন যে বিভিন্নভাবে আসলে খাবারে ভেজাল দেওয়া হচ্ছে, এবং একই সাথে বিভিন্নভাবে ক্রেতাদেরকে বা যারা হচ্ছে ভোক্তা তাদেরকে ঠকানো হচ্ছে। যদি উদাহরণ দেই, তাহলে এই পদ্মঝি, যিনি কিনা বিভিন্ন সময়ে বেগুন যখন কিনতে যান, বেগুন কেনার সময় তিনি একটু কম টাকা দিয়ে একটু পোকা ধরা বেগুন কিনে নিয়ে আসেন। ফার্স্ট ক্লাসের যারা ক্রেতা, তাদের জন্য যে দই নিয়ে আসা হয়, সেই দইটা সে নিজে বসায়, এবং সেই দইটা আসলে মানসম্মত না। অন্যদিকে বিভিন্ন সময় যদি ডাল ফুরিয়ে যায়, তখন কি করা হয়, এই পদ্মঝির প্রেসক্রিপশনে সেই ডালের মধ্যে ফেন দিয়ে সেই ডালটাকে বৃদ্ধি করা হয়, এবং সেটা পরে সার্ভ করা হয়। এই অ্যানোমালিগুলো দেখে আসলে হাজারী ঠাকুরের খুবই খারাপ লাগে, এবং সে মনে মনে কামনা করে যে সে যদি কোনোদিন একটি হোটেলের মালিক হতে পারে, তাহলে সে এই ভেজাল কাজগুলো বা যে কাজগুলো আসলে অনুচিত, এগুলো কখনো করবে না। সে বিশ্বাস করে যদি ক্রেতাদেরকে ভালো খাওয়ানো হয় কম পয়সায়, তাহলে ক্রেতারা কখন চলে যাবে না তাকে ছেড়ে। কিন্তু সে যে একজন গরিব রাঁধুনি মাত্র, তার এই হোটেল দেওয়ার স্বপ্ন আসলে কি স্বপ্নই থেকে যাবে? এই নিয়েই এই আদর্শ হিন্দু হোটেলের ঘটনাপর্ব চলতে থাকে। পরবর্তীতে সেই যে বললাম অতসী, গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তার সাহায্যে, এবং কুসুম, যার কথা বললাম, কুসুম হলো এই হাজারী ঠাকুরের গ্রামে একটি মেয়ে, যে কিনা রানাঘাটে সে থাকে, কিন্তু সে অত্যন্ত গরিব। সে অফার করে তার এক জোড়া সোনার গয়না থেকে সে একটি তাকে দিবে, বিক্রি করে সেই টাকা দিয়ে যেন সে হোটেল ব্যবসাটা শুরু করতে পারে। তো ওই অতসীর সাহায্য এবং এই কুসুমের সাহায্যে হাজারী ঠাকুর কিন্তু হোটেল খুলতে পারে পরবর্তীতে যে, এবং তার হোটেলের নাম দেয় আদর্শ হিন্দু হোটেল। দেখুন, এই যে হাজারী ঠাকুর, সে যখন চাকরি করত চক্রবর্তীর হিন্দু হোটেলে, তখন কিন্তু এই পদ্মঝি তার জীবনটাকে বিষিয়ে তুলেছিল, বিভিন্নভাবে তাকে
অপমান অপদস্থ করার চেষ্টা করত। একবার হয়েছে কি, হাজারি ঠাকুর সেই সময় অনেক গরম পড়ছে বলে হোটেলে না থেকে সে গিয়ে অন্য একটা জায়গায় একটা বট গাছ তলে সে রাতে ঘুমায়। ওই রাতেই কিন্তু ওই হোটেলে চুরি হয় এবং সেই চুরির দায়ভার হাজারি ঠাকুরকেই দেওয়া হয় এবং তার জেল হয়। এখানে যে পদ্মজির হাত নাই সেটা কিন্তু আসলে বলা যাবে না, কারণ পদ্মজি হয়তো বা এটাকে এভাবে করেছিলেন আর কি। পদ্মজি তাকে দোষারোপ করেছেন এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য যা যা করা দরকার পদ্মজি করেছে। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই হাজারি ঠাকুর ঘুরে দাঁড়ায় এবং শেষমেশ সে একটা হোটেলের মালিক হয়। এখানে হাজারি ঠাকুরের চারিত্রিক বৈশিষ্ট্য আসলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যদি সৎ থাকি, আমরা যদি সকলের ভালো কামনা করি এবং আমরা যদি সরল মনে এবং আমাদের স্বপ্নকে লালন করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারব। একটা কথা প্রচলিত আছে, যদি আমরা স্বপ্নকে আসলে স্বপ্ন মনে করে সেটাকে পাওয়ার জন্য, সেটাকে স্বপ্নকে ছোঁয়ার জন্য যদি চেষ্টা করি, তাহলে পুরো পৃথিবী আমাদেরকে সাহায্য করে। এই হাজারি ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তেমনটি হয়েছিল। সে যখন প্রথমবার হোটেল খুলতে চাচ্ছিল আর কি, তখন কিন্তু অতসী তাকে সাহায্য করেছিল, 200 টাকা দিয়েছিল তাকে কুসুম সাহায্য করেছিল। পরবর্তীতে হাজারি ঠাকুর কিন্তু আরও একটি হোটেলের মালিক হয়। সে যে রানাঘাট স্টেশনে সে যে হোটেল খুলেছিল, সেখানে রেলের কর্মকর্তারা সেখানে খেত এবং তার রান্নার দারুণ প্রশংসা করত। একই সাথে তার যে সততা সেটিও কিন্তু দিক ছড়িয়ে পড়ে। তার হাতের রান্না, তার সততা, তার চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু মিলিয়ে যখন ওই স্টেশনে একটি রেল কর্মকর্তাদের জন্য ক্যান্টিন খোলার ব্যবস্থা করা হয়, তখন কিন্তু সেই ক্যান্টিন ব্যবস্থাপনার দায়িত্ব হাজারি ঠাকুরকে দেওয়া হয় এবং ইভেনচুয়ালি সে কিন্তু 2টা হোটেলের মালিক হয়ে যায়। এই উপন্যাসটি শেষ হয় ঠিক এমনভাবে যে এই হাজারি ঠাকুর একটা সময় গিয়ে বোম্বে থেকে একজন বলতে পারেন অনেক বড় ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, সে তার রানাঘাটে ঘুরতে আসে এবং তার হোটেলে খায়। খাওয়া শেষে সে হাজারি ঠাকুরকে প্রস্তাব দেয় যে তার যে বোম্বেতে ব্যবসা আছে, সে ব্যবসাকে দেখভালের জন্য একজন লোক প্রয়োজন। অনেক টাকা দিবে, তাকে বাংলো দিবে, তার জন্য তার নিজের সেবার জন্য কর্মচারীও তাকে দিবে, অনেক টাকাও পাবে সে সেখান থেকে। শেষে যে এই উপন্যাসের শেষ হয় এমনভাবে যে সে মোটরযান করে সেই বোম্বের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তার স্বপ্নকে ছুঁয়েছে, কিন্তু তার আরও অনেক কিছু দেখা বাকি, জানা বাকি। সে এটা ভেবে খুবই খুশি হয় যে সে যেহেতু নতুন জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে সে হয়তোবা নতুন আরও 5টা রান্নার রেসিপি শিখতে পারবে, আরও নতুন কিছু দেখতে পারবে, নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবে। তার এই মধ্যবয়সী তার বয়সটা হওয়া সত্ত্বেও সে কিন্তু জানার জন্য, শেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো সবসময়। তার মধ্যে ছিল ক্ষমা করে দেওয়ার এক মহৎ গুণ। সে কিন্তু পদ্মজিকে ক্ষমা করে দিয়েছিল, যে বেচু চক্রবর্তী তাকে জেলে দিয়েছিল তাকে ক্ষমা করে দিয়েছিল। শেষে আমার কাছে যেটা মনে হয়, এই ধরনের মানুষ আসলে সফল হবেই। আর আমরা যদি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে এরকম হাজারি ঠাকুরের মতো করে গড়ে তুলতে পারি, আমরা যদি আমাদের স্বপ্নকে লালন করতে পারি এবং স্বপ্নকে ছোঁয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এবং একই সাথে আরও অন্য মানবিক গুণাবলী অর্জন করতে পারি, তাহলে আমরা কিন্তু সফল হতে পারব। এক অনবদ্য সৃষ্টি এই আদর্শ হিন্দু হোটেল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আসলে বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। এই আদর্শ হিন্দু হোটেলের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন, যেখান থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে।
যখন আমি প্রথমবার পড়েছি আমি আসলে বিমোহিত হয়েছি। এভাবেই এই বইগুলো পড়ে আমরা কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পারি, পরিমার্জন করতে পারি। ধন্যবাদ সবাইকে।